নুরুল ইসলাম হত্যাকাণ্ডের মতো সারা দেশের কয়েকশো মামলা। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নেতৃত্বে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এসব মামলার কার্যক্রম দেখাশোনা করে। এ পর্যন্ত সেলের ৬৯টি সভা অনুষ্ঠিত হয়েছে। সবশেষ বৈঠকটি হয় গত ২৮ জুলাই। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম। আমরা যদি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের কাছে আবার আসি, যে আমরা দেখবো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও আসলে যে একটি মনিটরিং সেল করছে চাঞ্চল্যকর মামলাগুলি মনিটর করার জন্য, এটির বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে রাজনীতিকরণ করা হয়েছে। আপনি বিষয়টির সঙ্গে একমত কিনা? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে যে মামলাগুলো লিস্ট করা হয়, যে নাম শুনলাম একটু আগে, যেগুলো সবগুলোই রাজনৈতিক রিলেটেড, পলিটিশিয়ান রিলেটেড কেস বা কোনোভাবে রাজনৈতিকভাবে সম্পৃক্ত কেস এগুলো। এবং এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা নর্মাল চাঞ্চল্যকর মামলাগুলো নিচ্ছে না, রাজনৈতিক রিলেটেড মামলাগুলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে মামলাগুলো পাঠাচ্ছে এগুলো তাড়াতাড়ি করতেছে, এবং এইসব মামলাগুলোতে যেগুলো চার্জশিটের মধ্যে দিয়েছে বেশিরভাগই বিরোধী রাজনৈতিক নেতাদেরকে ইনভলভ করেছে। এবং এটা আসলে কিন্তু পুলিশের উপরে দায়িত্ব দেওয়া উচিত, পুলিশ ডিপার্টমেন্টের উপর আমি মনে করি। কোনটা চাঞ্চল্যকর এবং কোনটা চাঞ্চল্যকর নয়, পুলিশ ডিপার্টমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করা উচিত আর কি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে মাননীয় মন্ত্রী সাহেবরা আছেন, ওনাদের কাছে রাজনীতি তবদিল হয়, এমপি সাহেব নিয়ে আসেন বা টেলিফোন করেন, এভাবে লিস্ট করা হয়। আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট কোনো ওপিনিয়ন থেকে কিন্তু এগুলো চাঞ্চল্যকর করা হয়নি। রাজনৈতিক ইন্টারেস্টের বা রাজনৈতিকভাবে মামলাগুলো তদন্ত করা হচ্ছে, এবং চার্জশিটও বেশিরভাগ বিভিন্ন জায়গার মধ্যে রাজনৈতিক নেতাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে। আমি মনে করি এটা ঠিক উচিত না, এটা কোনো সরকারের আমলেই। মনিটরিং সেলটা শুধু এই আমলের আমল না, সব সরকার আমলে এরকম একটা মনিটরিং সেল ছিল। আমার মনে হয় এইসব ব্যাপারগুলোকে আমরা, এইসব যে কোনো হত্যাকাণ্ড বা চাঞ্চল্যকর কোনো ঘটনাকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি পুলিশ ছেড়ে দেওয়া উচিত। সৎ ভালো পুলিশ অফিসার উপর তাদেরকে একটা কমিটি ফর্ম করে দে শুড ইনকোয়ার দ্য ম্যাটার অ্যান্ড দে শুড ডিসাইড which one is sensitive, which one is not sensitive. এবং তাইলে পলিটিক্যালি রাজনৈতিক ইনভেস্টিগেশন, মামলাগুলোর প্রকৃতি ইনভেস্টিগেশন না হয়ে রাজনৈতিক ইনভেস্টিগেশন হচ্ছে, এটা বন্ধ হয়ে মনে করি। ডক্টর ইনামুল হক, যখন এই চাঞ্চল্যকর হত্যা মামলাগুলিকে মনিটর করার জন্য একটা মনিটরিং সেল করা হলো, তখন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেছিলেন? তখন সম্ভবত আপনি আইন কমিশনে কাজ করছেন, সদস্য আইন কমিশনের। দেখেন, এর আগে একটা কথা আছে, আপনারা হয়তো সবাই আইনবিদ জানেন, তবু আমি জনসাধারণের জন্য বলছি। ডিস্ট্রিক্টে পুলিশে কিন্তু 3টা লোক অরিজিনাল কাজ করে, এটা হচ্ছে ওসি, একটা হচ্ছে এসপি, আর একটা হচ্ছে আইজি, বাকি সব সুপারভাইজারি অফিসার। এখন বললেন যে মেট্রোপলিটনে তাহলে এসপি তো নাই, মেট্রোপলিটনে ডিসি বা পুলিশ কমিশনার, হি ইজ দি অরিজিনাল। তো আমি সবার অবগতির জন্য বলছি, এসআর কেস বলে একটা কথা আছে, স্পেশাল রিপোর্ট কেস। আপনি থানাতে মেলা রকমের কেস হচ্ছে, কোন কেস সার্কেল ইন্সপেক্টর দেখছে, তদানীন্তন সার্কেল ইন্সপেক্টর, আজকাল এই পোস্টটা নাই, এখন কেউ এএসপি দেখছে। কিন্তু এসআর কেস হলে the OC is bound to report it to the IG through the SP. তখন হয়তো কেসের সংখ্যা কম ছিল, মানুষের সংখ্যা কম ছিল, কিন্তু এসআর হচ্ছে স্পেশাল রিপোর্ট কেস। এখন পুলিশের মনিটরিং এর সবচেয়ে প্রধান এবং মানে গুরুত্বপূর্ণ ছিল যে এসআর কেস কার কয়টা হয়েছে, তার স্টেজটা কি আছে ইনভেস্টিগেশনের, কি করা উচিত কি করা অনুচিত, এই পন্থাটা এখন নাই। বলতে পারেন যে নাই কেন, অনেক অভিনব পন্থায় হচ্ছে। এখন আমরা কম্পিউটার যুগে এসেছি, সাইবার ক্রাইম হচ্ছে, আমরা ডিজিটালে হয়ে গেছি, সব কিছু আমাদের উন্নতি হচ্ছে। খালি একটা উন্নতি হচ্ছে না, যে আমরা জবাবদিহিতাটা, না পুলিশের জবাবদিহিতা পুরোপুরি নিচ্ছেন আপনারা, না রাজনীতিবিদদের পুরোপুরি জবাব নিচ্ছেন। আমি একটা লাইন দেখাচ্ছি, কিছু মনে করবেন না, উইথ অল ডিউ রেসপেক্ট। সবাই বলছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না, তাই যদি হয় কোনো কেসে কাউকে ছাড় দেওয়া হবে না, তাহলে নরসিংদীর কেসে যখন হাইকোর্টে আসামি অ্যাপিয়ার হতে আসলো, তখন অন্য সময়তে তো আপনারা সাদা পোশাক মিলে ঘিরে ধরেন হাইকোর্ট, এই কেসে কেন ধরলেন না? হোয়াই ডিড ইউ অ্যালাউ দি অ্যাকিউজ টু গো আউট অফ দি হাইকোর্ট? এটা কিন্তু আমি পুলিশ বলছি না, শুধু যারা পুলিশকে চালাচ্ছে তাদেরকেও বলছি। এখানে তো আপনারা একটা নির্জলা ভুল করেছে। আপনাকে হেল্প করি, ওই দিন আমি যে কোর্টে, যেদিন ওই কোর্টে জামিন চেয়েছে হাইকোর্টে,
ওদের ওই কোর্টরুমে ছিলাম, এবং ওই কোর্টের বারান্দায়, কিন্তু কোর্টের বারান্দা পুলিশ ছিল, তারপর আপনার মেইন গেটে পুলিশ ছিল, কিন্তু পুলিশ তো তারা ঠিক নির্বিঘ্নে চলে গেল উইদাউট এনি ডিস্টারবেন্স। এটা আমি প্রেজেন্ট। আপনি হয়তো অকিউলার দেখেছেন, আমরা খবরের কাগজে পড়েছি, এবং সেই হিসাবে নাগরিক হিসাবে আমার বলার এখতিয়ার আছে, নট এজ এ এক্স পুলিশ অফিসার, যে আইনের আপনার মৌলিক অধিকার কি বলছে। কনস্টিটিউশনে ল ইজ ইকুয়াল, খালি ইকুয়াল বললে হবে না, ল ইজ টু বি রিফ্লেক্টেড দ্যাট ইট হ্যাজ বিন অ্যাপ্লাইড ইকুয়ালি। এখন তো কোনো বিশেষ শ্রেণীর লোকের কাছে আইন নিচে, তিনি আইনের উপরে, এবং এটা আনফরচুনেট যে আমরা আইন সবার জন্য সমান মুখে বললেও প্রতিফলিত করতে পারছি না। আপনি একটা সাধারণ ওই নাগরিকের কাছে যান, ওই যে জনদুর্ভোগ বলে। এই বিষয়টিতে ডক্টর ইনামুল হক আবার আপনার কাছে আসতে চাই যে নরসিংদীর যে মানে জামিন নেওয়ার কথাটি আপনি যেখানে বললেন, একটা লোক একিউজ হলেই কি তাকে গ্রেফতার করতে হবে? আমি তো গ্রেফতারের কথা বলছি না। আপনি তো অ্যাকিউজড হলে, আজকে একটা আর্টিকেল আছে যে পুলিশ কিছু লোককে ধরছে, ধরে বুকের উপরে লিখে দিচ্ছে তার নাম, র্যাবি হোক বা পুলিশ হোক, বলছে যে ডাকাত খালেদ। হি মে নট বি এ ক্রিমিনাল, হি ইজ ইনভলভড ইন এ ম্যাটার হুইচ ইজ আনলফুল। ইট ডিপেন্ডস যে সে ক্রিমিনাল কিনা আফটার জাজ বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে। এবং আপনি আইনে যান, যতক্ষণ পর্যন্ত আপনি বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে না পারছেন, তখন তাকে দাগী বা আসামি বলতে পারবেন না। এখন তো আপনি যাকেই নিচ্ছেন বলবেন যে 54-এ 54 আছে বলে আপনারা ব্যবহার করছেন। 54-এরও তো সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়া আছে, কিন্তু তবু 54-এর দরকার আছে। না হলে আপনি রাত দুপুরে আপনার বাড়ির পাশে একটা লোক কিছু করছে, হয়তো ভালো লোক, কিন্তু আপনার জানলা থেকে দেখে আপনার খারাপ লাগছে, যে মতলব খারাপ হতে পারে, কারণ গোটা জাতি নিরাপত্তাহীনতায় ভুগছে। এই যে আমি জিরো আওয়ারের এতে টক শোতে আসি না, কারণ ফিরে যাওয়ার সময়তে একটু কেমন কেমন লাগে। স্যার, ওই প্রশ্নতেই জিজ্ঞেস করছিলাম যে আপনি বলছিলেন যে নরসিংদী থেকে একজন লোক আসলো যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তাকে কোনো কিছু করলো না সরকার। এফআইআর এর নাম রয়েছে, এফআইআর এর নাম থাকলেই একটা লোক আদালতে আসলে তাকে গ্রেফতার করতে হবে কিনা, আমি সেই জিনিসটাই জানতে চাচ্ছিলাম। যেমন এফআইআর এর নাম আছে কিন্তু মাওলানা ফজলুল হক আমিনেরও, উনিও কিন্তু হাইকোর্টে এসে জামিন নিয়েছেন এবং পুলিশ তাকে গ্রেফতার করেনি। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে এই মামলাটা পুলিশ খুঁজতেছে, তাদেরকে পুলিশ খুঁজে পাচ্ছে না, বা রিপোর্ট পুলিশ নিজে বলতেছে যে আমরা খুঁজে পাচ্ছি না, সেই জায়গার মধ্যে তারা আসতেছে, ঘুরতেছে। আমরা একটু অ্যাডভোকেট সমর রেজাউল করিমের কাছ থেকে শুনি যে ওই দিন আইনের মানে এই বিষয়টি কি হয়েছিল। পুলিশ বলছে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ তিনি আসছেন উচ্চ আদালতে জামিন নিতে। এখন বিষয়টা হলো পুলিশ খুঁজে পাচ্ছে না, এই কথা যদি পুলিশ বলে এটা যথার্থ নয়। বাস্তবতা, সেদিন তারা কোর্টে এসেছিল এবং কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করে চলে গেছেন। একটি মামলার এজাহারে তারা আসামি, মামলাটি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, সে এজাহারের অন্যতম আসামি। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিকভাবে আমাদেরকে এই মামলা আসামি করা হয়েছে, এই ঘটনায় আমরা জড়িত না, এজন্য আমরা পালাবার চেষ্টা না করে সর্বোচ্চ আদালতে এসে আত্মসমর্পণ করেছি। আর যেটা আপনি বললেন, আরো কয়েকটি উদাহরণ আছে। মুফতি আমিনী যে অপরাধ করেছেন বা যে অভিযোগ তার বিরুদ্ধে, তিনি কোর্টে আসার পরেও কিন্তু তিনি কখনো বলেননি যে আমি এমন কথা বলিনি সংবিধান ডাস্টবিনে ছুড়ে দেওয়ার মতো রাষ্ট্রদ্রোহিতার ঘটনায়। তারপরে তিনি আদালতে একের পর একবার না, আদালতে 3 বার এসেছেন ঘটনা অভিযোগে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ যিনি সরাসরি নিজে বলছেন যে হ্যাঁ আমি এটা ডাস্টবিনে ছুড়ে ফেলতে বলেছি। কিন্তু ডক্টর হক যেটা বোধহয় বলছেন সেটা হচ্ছে অনেকটা এরকম যে সর্বোচ্চ আদালতে আসলে জামিনের ব্যাপার না, কিন্তু একটা পিক এন্ড চুজ থাকতেছে, আপনাদের পছন্দ, আপনাদের হয়তো আমিনিকে পছন্দ না, আমিনিকে কিন্তু আমিনিকেও গ্রেফতার করা হয়নি। আবার দেখা গেল যে লোকমান হত্যা যারা জড়িত তাদেরকেও গ্রেফতার হয়নি, আবার অনেক আসামিকে হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করা হচ্ছে। এই যে পিক অ্যান্ড চুজটা, এইটা ডেফিনেটলি কোনোভাবে কাঙ্ক্ষিত হতে পারে না। আর একটা জিনিস যেটা আমাদের মাহবুদ্দিন খোকন সাহেব বলেছেন, যে মনিটরিং সেল এইটা সৃষ্টি করে রাজনৈতিকভাবে নির্দেশ দিয়ে ইনভেস্টিগেশনকে কোনো না কোনোভাবে ইন্টারফেয়ার করার যে একটা সংস্কৃতি গড়ে উঠছে, তার থেকে বেরিয়ে আসা দরকার। কারণ আমরা বিএনপি আমলে দেখেছি একটা লিগ্যাল অ্যাডভাইজার সেল করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খান সাইফুর রহমান, হারুন রশিদ তাদের সমন্বয়ে। তারা অ্যাডভাইস করতেন যে কোনটা চাঞ্চল্যকর কোনটা চাঞ্চল্যকর না। এখনো দেখি যে চাঞ্চল্যকর কোনটা চাঞ্চল্যকর না এরকম একটি সেল ওখানে আছে। এই সেল এখানে থাকলে তাহলে ইনভেস্টিগেশন হবে কিভাবে?
মন্ত্রণালয় যা সর্বোচ্চ অথরিটি, তারা যদি ডিসাইড করে দেয় যে চাঞ্চল্যকর, এটা চাঞ্চল্যকর না, তখন ছোটখাটো পেটি পুলিশ অফিসারের কিছু করার থাকে না। আমি আপনার সাথে একমত। আমি মনে করি এই জাতীয় পিক অ্যান্ড চুজের যে অবস্থাটা, এর থেকে বেরিয়ে আসা। আর আমি জাস্ট অ্যাড করতে চাচ্ছি, যেটা মনিটরিং সেল দেখেন, আপনার 111 মামলা হলো, 2 বছর মামলা হলো, আর্মি ব্যাক ক্যাটেগরি মামলা করলো। দেখেন মনিটরিং সেল কি সুন্দর, তারা নিরপেক্ষ মানুষ, তারা আওয়ামী লীগের যত নেতা আছে সবাই মামলা প্রত্যাহার করলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা, এগুলো শেষ করলো সবগুলা। সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে মামলা, এমপিদের বিরুদ্ধে মামলা, নেতাদের মামলা প্রত্যাহার, 8,000 মামলা প্রত্যাহার করলো। আর বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরফাত রহমান কোকো, সব বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা। ওদের বিষয়টি কি আপনার কাছে নতুন মনে হচ্ছে? মানে এই ব্যাপারটি কি আপনার কাছে অভিনব মনে হচ্ছে, একদম নতুন মনে হচ্ছে, যে মানে আপনি বিস্মিত হয়েছেন? এগ্রিভেটেড আকারে, মানে অনেক বেশি, মানে খুব হাইলি পলিটিক্যাল, এটা হাইলি পলিটিক্যাল ওয়েতে ঘুরছে, তার মনিটরিং সেল কাজ করতেছে। এবং 8,000 মামলা আওয়ামী লীগ বা সরকারি দল লোকজন প্রত্যাহার করছে এগেনস্টে বিএনপির, এবং বিরোধী দলের নেত্রী মামলা প্রত্যাহার তারা করে নাই। এটা পলিটিক্যালি কাজ করছে। এবং এই মনিটরিং সেল যদি কোনো সেল গঠন করেছিলেন, তখন কি ভেবেছিলেন এরকমটা হতে পারে, মানে এটা এরকম প্রভাবিত? এখন হয়তো শেষে উদ্দেশ্য ছিল একটা, এটা কিন্তু তার ওই স্ট্রাকচারে এরা ব্যবহার করছে, এরা হাইলি পলিটিক্যালি ব্যবহার করছে, এটা হতে পারে। বাট ইন এনি কেস, আমার যেটা রেজা ভাই বললেন, আমি মনে করি এইটা পলিটিশিয়ান শুড নট ডিসাইড কোন মামলাটা সেন্সিটিভ, এবং তার দে শুড নট ইনফ্লুয়েন্স ইন দ্য ইনভেস্টিগেশন অফ দ্য কেস। আজকে 10 টাকা অস্ত্র মামলায় পুলিশকে ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেশন দেওয়া উচিত ছিল। রং রাইট হলে সেটা তারা করতো, কিন্তু আমরা পলিটিশিয়ান যদি ডিসাইড করি যে ও না, এটা এভাবে করো, ইনফ্লুয়েন্স করে এভাবে, আইওয়ে থাকবে এভাবে, তাইলে আমরা তো পলিটিশিয়ানস আর নট এক্সপিরিয়েন্স অন এক্সপার্ট অন ইনভেস্টিগেশন, দ্য পুলিশ অফিসার্স। আপনার এই কথা শুনে আমার কাছে আসলে খুব ভালো লাগলো। ডক্টর ইনামুল হক, একটা বিষয় আমি একটু বলি, যদি না জনসাধারণ বিভ্রান্ত হতে পারে। আমার বন্ধু ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন বলছেন যে বিরোধী দলের কোনো মামলা প্রত্যাহার হয়নি, সরকারি দলের প্রত্যাহার হয়েছে। এর আংশিক সত্য, এই ধারাবাহিকতা চলছে, কিন্তু একটা বাস্তবতাও রয়েছে। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দায়ের করা একটি মামলাও কিন্তু প্রত্যাহার হয়নি। বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি মামলাও প্রত্যাহার করেন। উনি বলছেন যে সকল মামলা প্রত্যাহার হয়েছে, একটি মামলাও দুর্নীতি দমন কমিশনের প্রত্যাহার হয়নি। এখন নূর আলী মামলা করেছিল, আজম যে চৌধুরী মামলা করেছে, তারা যদি নিজেরাই বলে, আমি একটু বলছি, তারা যে মামলাটা করেছে, তারা করেছে যে মামলাগুলো হয়েছে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেমন মামলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, চেকের মামলা করেছে, চেকের সেই মামলা তারা যদি মামলা পরিচালনা না করেন, তারা প্রত্যাহার করার জন্য আবেদন করেন, সেটা অন থিং। কিন্তু উনি যেটা ঢালাও বলছেন, ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য রিকমেন্ডেশন হয়েছে, জনাব তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য রিকমেন্ডেশন হয়েছে, তবে আনুপাতিক হারে সরকারের দলের যারা, তাদের মামলার প্রত্যাহারের সংখ্যা সবচেয়ে বেশি। বিএনপি সরকার আমলে ৭৫,৩৩২টি মামলা প্রত্যাহার করা হয়েছিল। ৭৫,৩৩২। আপনারা যা কিছু শিখছেন সব বিএনপি থেকেই শিখছেন। আমি বলছি যে এর থেকে উত্তরণ দরকার, কোনোভাবেই সেই ধারাবাহিকতা রক্ষা করা ঠিক নয়। আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো, অতিথিদের সাথে কথা হবে বিরতির পর, সঙ্গেই থাকবেন। উঠছি তো আমি, নিচে তোরা নাম। কখন রেডি? আমি পারবো না। হ্যাঁ হ্যাঁ, কার্জন হল। নো ওয়ে। সন্ধ্যায়? পারবো। আমাকে ছাড়া? আসতেছি। পেজ 24 লাইন 36। বন্ধুত্ব মানে প্রতি মুহূর্তে পাশে থাকা। দোস্ত ফোন ক্লিয়ার। তাই ছোট ছোট কথার জন্য এয়ারটেল প্রিপেডে 1 সেকেন্ড পালস। গুড নাইট। জীবাণু হচ্ছে অসুখ বিসুখের কারণ। জীবাণুমুক্ত থাকার আছে 5টি উপায়। 1, প্রতিদিন গোসলে শুধু লাইফবয়। 2, 3, 4, খাওয়ার আগে হাত ধুয়ে নাও প্রতিবার। সকাল দুপুর রাতে। 5, টয়লেট শেষে সবাই এসো হাত ধুয়ে নিয়ে একবার। মনে রেখো এই 5 কথা, পরিচ্ছন্নতায় লাইফবয়। প্রতিদিন 5 সময় লাইফবয়।
ক্যামব্রিয়ান বাংলাদেশের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান। বাংলা ও ইংরেজি ভার্সনে প্লে থেকে নবম শ্রেণীতে ভর্তির লক্ষ্যে প্রসপেক্টাস ও ভর্তি ফর্ম বিতরণ চলছে। ক্যামব্রিয়ানের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ ফ্রি। রয়েছে স্কলারশিপ, ট্রান্সপোর্ট ও হোস্টেল সুবিধা। সকল একাডেমিক বইয়ের ডিজিটাল ভার্সন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। ডিজিটাল বাংলাদেশ করতে সকল শ্রেণীর শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা উপকরণের ডিজিটাল ভার্সন সহ ফ্রি